প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ৩ গোয়েন্দা, ভলিউম ৩। এখন একটা নতুন গল্প শুরু করছি। নাম কানা বেড়াল। প্রথম অংশ। কাজে ব্যস্ত কিশোর পাশা আর মুসা আমান। এই সময় বড় বড় দুটো কাঠের গামলা নিয়ে ৩ গোয়েন্দার ব্যক্তিগত ওয়ার্কশপে ঢুকলেন রাশেদ পাশা। ছেলেদের সামনে এনে মাটিতে রাখলেন ওগুলো। কোমরে হাত দিয়ে বললেন, কাজ নিয়ে এলাম, রং করতে হবে। লাল, নীল আর সাদা ডোরা। ওই গামলায় রং? অবাক হলো মুসা। এখন? হাতের স্ক্রুড্রাইভার নেড়ে বলল কিশোর। ৩ গোয়েন্দার জন্য একটা কি জানি যন্ত্র বানাচ্ছে কিশোর। ওয়ার্ক বেঞ্চে রাখা ইলেকট্রনিক যন্ত্রগুলো দেখিয়ে বলল মুসা। নতুন আবিষ্কার? আগ্রহী হলেন রাশেদ পাশা। ক্ষণিকের জন্য ভুলে গেলেন গামলার কথা। কি? কি জানি? হাত নাড়ল মুসা। আমাকে আমাকে কিছু বলে নাকি? আমি তো শুধু ওর ফাইফরমাস খাচ্ছি। পরে করলে হয় না চাচা? কিশোর জিজ্ঞেস করলো। না, আজ রাতেই দরকার। ঠিক আছে, তোমরা না পারলে বরিশ আর রোবারকে গিয়ে বলি। মিটি মিটি হাসি রাশেদ পাশার চোখের তারায়। কিন্তু তাহলে গামলাগুলো ডেলিভারিও দেবে ওরাই? সতর্ক হয়ে উঠল কিশোর। মানে? রাশেদ চাচার সারা মুখে হাসি ছড়ালো। ধরো ওই গামলাগুলোকে সিংহের আসন বানানো হলো, কেমন হবে? হ্যাঁ, মাথা ঝাঁকালো মুসা। সিংহেরা শুধু এই তালেই আছে। কখন লাল নীল চেয়ারে বসবে? কিশোর হাসছে না, চোখ উজ্জ্বল। ঠিক বলেছ চাচা, খুব ভালো হয়। উপর করে বসালে চমৎকার সিট হবে সিংহের। তবে অবশ্যই সার্কাসে। খাইছে সার্কাস? হাসি মুছে গেল মুসার মুখ থেকে। গামলা ডেলিভারি দিতে গেলে সার্কাসের ভেতরটা ঘুরিয়ে দেখাবে আমাদেরকে? ঠিক সার্কাস নয়, হাসি মুখে খবর জানালেন রাশেদ পাশা। কার্নিভল। আমাদের দেশের মেলা আর কি। নানা রকমের খেলা, আমোদ প্রমোদের ব্যবস্থা আছে। কাল রাতে এসে আস্তানা গেড়েছে রকি বিচে। সিংহ বসার বেদিগুলো নাকি পুড়ে গেছে। মুশকিলে পড়েছে বেচারা লায়ন টেনার। কিসে বসিয়ে সিংহের খেলা দেখায়? অনেক খুঁজেও ওরকম বেদি কোনোখানে পেল না। শেষে আমাদের ফোন করলো, পুরনো বেদিটি যদি থাকে। নেই বলেছি। শেষে আমিই পরামর্শ দিয়েছি গামলা দিয়ে আসন বানানো সম্ভব। কথা থামিয়ে বিশাল গোপের কোণ ধরে টানলেন তিনি। ওগুলো পেলে খুব উপকার হবে ওদের, হয়তো ঘুরিয়ে দেখাতেও পারে। কিশোর, প্রায় চেঁচিয়ে উঠল মুসা। তাহলে আর দেরি করছি কেন আমরা? রং আনো, আমি স্প্রে গান রেডি করছি। আধ ঘন্টার মধ্যেই রং হয়ে গেল। শুকাতে সময় লাগবে। এই সুযোগে সাইকেল নিয়ে রবিনকে খবর দিতে চলল মুসা রকিবেস পাবলিক লাইব্রেরিতে, যেখানে পার্ট টাইম চাকরি করে রবিন মিলফোর্ড। শুনে রবিনও উত্তেজিত। সময় আর কাটে না। কখন অফিস ছুটি হবে? ছুটির পর আর এক মুহূর্ত দেরি করলো না। সাইকেল নিয়ে ছুটল সার্ভিস ইয়ার্ডে। তাড়াতাড়ি মুখে কিছু গুজে রাতের খাওয়া শেষ করলো ৩ গোয়েন্দা। ৭:৩০ নাগাদ বেরিয়ে পড়ল। গামলা দুটো বেঁধেছে কিশোর আর মুসার সাইকেলের কেরিয়ারে। দূর থেকেই চোখে পড়ল কার্নিভলের আলো। একটা পরিত্যক্ত পার্কের পাশে অসংখ্য তাঁবু আর কাঠের ছোট ছোট খুপড়ি। সাময়িক তারের বেড়া। যাওয়ার সময় আবার তুলে নিয়ে চলে যাবে। জোরে জোরে বাজনা বাজছে মানুষকে আকৃষ্ট করার জন্যে। ঘুরছে শূন্য নাগরদোলা।
একটা পথের মাথায় দাঁড়িয়ে আছে দুজন ভার। লায়ন টেনারের তাঁবু খুঁজে বের করতে অসুবিধে হলো না। লাল কাপড়ে সাদা অক্ষরে লিখে বিজ্ঞাপন টানানো হয়েছে, কিং, দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান সিংহ। তাঁবুর সামনে দাঁড়িয়ে লম্বা একজন লোক, পরনে গাঢ় নীল পোশাক, পায়ে চকচকে বুট, ওদের দেখে এগিয়ে এলো। গোপে তা দিয়ে বলল, এসে গেছো দেখি, ভালো হয়েছে তো। পাশা সার্ভিস ইয়ার্ড কখনো বাজে মাল সাপ্লাই দেয় না, কিশোর বলল। বাহ, হেসে উঠল লোকটা। একেবারে বার্কারদের মতো কথা বলছো, ইয়াং ম্যান। বার্কার কি স্যার? জিজ্ঞেস করল মোসা। আন্দাজ করো তো। মিটিমিটি হাসছে লোকটা। বাজি রেখে বলতে পারি আমাদের কিশোর জানে, ঘোষণা করল রবিন। তাকে নিরাশ করল না গোয়েন্দা প্রধান। বার্কার হলো যে সার্কাস কিংবা কার্নিভলের বাইরে দাঁড়িয়ে দর্শকদের জানায় ভেতরে কি মজার ব্যাপার হচ্ছে। এটা এক ধরনের বিজ্ঞাপন, পুরনো, জানো তাহলে, লোকটা বলল। আরও নাম আছে ওদের, কেউ বলে সাপ্লাই স্পাইলার, কেউ পিসম্যান। যতই বোঝাও বার্কারদের লাভ হবে না, বাড়িয়ে বলবেই। আসলে ওটাই ওদের কাজ। তবে খুব ভালো আর অভিজ্ঞ বার্কারের মিথ্যে বলার প্রয়োজন পড়ে না, সত্যি কথা বলেই দর্শক আকৃষ্ট করতে পারে। এই আমাদের বার্কারের কথাই ধরো না, কিংয়ের কথা এক বর্ণ বাড়িয়ে বলবে না সে, অথচ যা বলবে তাতেই লোকে দেখার জন্য পাগল হয়ে উঠবে। সিংহকে ট্রাপিজের ট্রাপিজের খেল দেখাতে দেখেছ কখনো? খাইছে। চোখ বড় বড় হয়ে গেল মোসার। সিংহ আবার ট্র্যাপিজে উঠতে পারে নাকি? আমাদেরটা পারে। বিশ্বাস না হলে নিজের চোখেই দেখবে। আর ঘন্টা খানেকের মধ্যেই ফার্স্ট শো শুরু হবে। এসো, তোমরা আমার মেহমান, টিকিট লাগবে না। ও, আমি মার্কাস, মার্কাস দা হারকিউলিস। বাইরে চেঁচিয়ে চলেছে বার্কার। ইতিমধ্যেই দর্শক জমেছে কয়েকজন। নাগরদোলায় চলল 3 গোয়েন্দা। কয়েক চক্কর ঘুরে নেমে এলো। ব্রাশ রিংয়ের কাছে এসে শোয়ার চেষ্টা করলো। রবিন আর কিশোর ব্যর্থ হলো। মুসা পারল একবার। ভাঁড়ের ভাড়ামি দেখলো কিছুক্ষণ, তারপর চলল গেম বোর্ডের দিকে, যেখানে ডার্ট ছোড়া, রিং নিক্ষেপ আর রাইফেল শুটিংয়ের প্রতিযোগিতা হয়। আমার মনে হয় ফাঁকিবাজি আছে, খানিকক্ষণ দেখে বলল রবিন। দেখছো না কি সহজেই জায়গা মতো লাগিয়ে দিচ্ছে? না, মাথা নাড়ল কিশোর। মারতে মারতে ওস্তাদ হয়ে গেছে ওরা, হিসেব করে মারে। তার কথা শেষ হলো না, চিৎকার শোনা গেল। ফাঁকিবাজ, দাও, দাও ওটা, আমি পুরস্কার পেয়েছি। চেঁচাচ্ছে লম্বা এক পোড়ো, মাথায় স্লাউস হ্যাট, পুরু গোপ, চোখে কালো কাচের চশমা, অন্ধকার হয়ে আসছে। এ সময় সাধারণত ওরকম চশমা পরে না লোকে। শুটিং গ্যালারির দায়িত্বে এক সোনালি চুল কিশোর, তাকেই গালিগালাজ করছে লোকটা। ছেলেটার হাতে একটা স্টাফ করা জানোয়ার। হঠাৎ ওটা কেড়ে নিয়ে 3 গোয়েন্দার দিকে দৌড়ে এলো পৌর। চেঁচিয়ে উঠল সোনালি চুল ছেলেটা, ধরো ধরো ওকে, চোর চোর। 2 ছেলেটার চিৎকারে পেছনে তাকাতে গিয়ে সোজা এসে কিশোরের গায়ের উপর পড়ল লোকটা। তাল সামলাতে না পেরে তাকে নিয়ে পড়ল মাটিতে। আউ করে উঠল কিশোর। ছোটাছুটি ছোটাছুটি শুরু করলো কয়েকজন দর্শক। দৌড়ে এলো প্রহরী। এই এই থামো, কালো চশমাওয়ালাকে বলল এক প্রহরী। উঠে দাঁড়িয়েছে লোকটা।
জানোয়ারটা বগলের তলায় চেপে রেখে কিশোরকে ধরল। আর এক হাতে বেরিয়ে এসেছে একটা লম্বা ছুরি। কর্কশ কণ্ঠে হুমকি দিল, খবরদার, কাছে আসবে না। কিশোরকে টেনে টেনে নিয়ে চলল গেটের দিকে। বোকা হয়ে দাঁড়িয়ে আছে রবিন আর মুসা। চোরটাকে ধরার জন্য এগোলো দুই প্রহরী। ওদেরকে দেখে ফেলল সে। ক্ষণিকের জন্য অসতর্ক হলো। মুহূর্তটার সদ্ব্যবহার করল কিশোর। ঝাড়া দিয়ে লোকটার হাত থেকে ছুটে দিল দৌড়। গাল দিয়ে উঠে তাকে ধরার জন্য হাত বাড়ালো সে। ধরতে পারল না। কিশোরের কাঁধে বাড়ি লেগে হাত থেকে ছুটে গেল ছুরিটা। উড়ে গিয়ে পড়ল মাটিতে। তোলার সময় নেই বুঝে সে চেষ্টা করল না চোরটা। বগলের জানোয়ার তাকে হাতে নিয়ে ঝেড়ে দৌড় দিল গেটের দিকে। প্রহরীরা পিছু নিল। ছেলেরাও ছুটল ওদের পেছনে। ঘুরে সাগরের ধার দিয়ে দৌড়াতে লাগলো লোকটা। উঁচু কাঠের বেড়ার এক ফাঁক দিয়ে ঢুকে গেল পরিত্যক্ত পার্কের ভেতরে। পিস্তল বের করলো দুই প্রহরী। ইশারায় ছেলেদেরকে আসতে বারণ করে নিজেরা সাবধানে ঢুকলো পার্কের ভেতরে। আর ফেরার নাম নেই। অধৈর্য হয়ে উঠল কিশোর। বলল, নিশ্চয় কিছু হয়েছে, চলো তো দেখি। বেড়ার দ্বার ঘুরেই থেমে গেল আবার। প্রহরীরা দাঁড়িয়ে আছে, চোরটা নেই। ঘাসে ঢাকা ছোট্ট এক টুকরো খোলা জায়গা। ডানে উঁচু বেড়া, বাঁয়ে মহাসাগর। পানিতে গিয়ে নেমেছে বেড়ার এক মাথা। বেড়ার ওই অংশ কাঠের বদলে চোখা শিখের তৈরি। ওরা যেদিক দিয়ে ঢুকেছে একমাত্র সেদিকটাই খোলা। গেল কোনখান দিয়ে? বিড়বিড় করলো এক প্রহরী। সাঁতরে যায়নি তো? রবিন বলল। না, তাহলে দেখে ফেলতাম। কিন্তু এখানেই তো ঢুকতে দেখলাম, ভোঁতা গলায় কিশোর বলল। চারপাশে দেখতে দেখতে আচমকা চেঁচিয়ে উঠল মুসা, দেখো। এগিয়ে গিয়ে কি একটা জিনিস কুড়িয়ে নিল। সবাই দেখল সেই স্টাফ করা জানোয়ারটা, যেটা নিয়ে পালাচ্ছিল চোর। তার মানে বেটা এখানে এসেছিল। নিয়ে পালাতে অসুবিধে হচ্ছিল বোধ হয়, রবিন মন্তব্য করল। ফেলে গেছে। কিন্তু পালালো কিভাবে? নিশ্চয় বেড়ার কোনো ফাঁক ফোকর আছে, বলল আরেক প্রহরী। কিংবা দরজা, বলল দ্বিতীয় প্রহরী। বেড়ার নিচে সুড়ঙ্গ থাকতে পারে, মুসার অনুমান। বেড়ার এক মাথা থেকে আরেক মাথা ভালো মতো খুঁজে দেখল ওরা। মানুষ পালাতে পারে এরকম কোনো গুপ্তপথই দেখল না। না, কিচ্ছু নেই। আনমনে নিচের ঠোঁটে চিমটি কাটল কিশোর। বেটার নিশ্চয় পাখা গজিয়েছে, এক প্রহরী বলল। উড়ে যাওয়া ছাড়া তো আর কোনো পথ দেখি না। তাই তো, বলল দ্বিতীয় প্রহরী। 12 ফুট উঁচু বেড়া, ওরা ছাড়া উপায় কি? চিন্তিত ভঙ্গিতে বেড়ার উপরের দিকে তাকিয়ে আছে কিশোর। সাঁতরে যায়নি বলছেন। বেড়ার নিচে সুড়ঙ্গ নেই। মানুষের পাখা গজানোও সম্ভব নয়। বেড়া পেরোনোর একটাই পথ, ডিঙিয়ে যাওয়া। মাথা খারাপ, বলল প্রথম প্রহরী। ওই বেড়া ডিঙাবে কি করে? কিশোর মুসাও বলল, কিভাবে? বেয়ে ওঠা অসম্ভব। আমিও তাই বলি, একমত হলো রবিন। যাওয়ার আর যখন কোনো পথ নেই, অসম্ভবকেই কোনোভাবে সম্ভব করেছে, কিশোর বলল। এছাড়া বিশ্বাসযোগ্য আর কি ব্যাখ্যা আছে? আর কোনো ব্যাখ্যা দিতে না পেরে এক প্রহরী বলল, চলে যখন গেছে ওটা নিয়ে ভেবে আর লাভ নেই। আমাদের জিনিস তো ফেলে গেছে, চলো যাই। জানোয়ারটার জন্য মুসার দিকে হাত বাড়ালো সে। বেড়ার দিকে তখন তাকিয়ে আছে কিশোর। প্রহরীর দিকে ফিরল। গ্যালারিতেই যাচ্ছি, আমরাই নিয়ে যাই। তাহলে তো ভালোই হয়, আমাদের সময় বাঁচে, নিয়ে যাও। আমরা থানায় যাচ্ছি ডায়েরি করাতে। প্রহরীরা চলে গেল। গ্যালারির দিকে হাঁটতে হাঁটতে মুসা বলল, গ্যালারিতে কেন আবার? শুটিং করে পুরস্কার নিতে? চেষ্টা করতে দোষ কি? তবে সেজন্যে যাচ্ছি না।
যাচ্ছি সোনালি চুল ছেলেটাকে জিজ্ঞেস করতে, জিনিসটা কেন ছিনিয়ে নিচ্ছিল চোর। মুসার হাতের জানোয়ারটার দিকে ইঙ্গিত করলো কিশোর। এই প্রথম ওটাকে ভালো করে দেখার সুযোগ পেল তিন গোয়েন্দা। স্টাফ করা একটা বেড়াল, লাল কালো ডোরা, পাগুলো বিচিত্র ভঙ্গিতে বাঁকানো, শরীরটাও হা করা, মুখে সাদা ধারালো দাঁত, এক কান খাড়া, আরেক কান নিচে নামানো, একটা মাত্র চোখ লাল, আরেকটা কানা, গলায় পাথর বসানো লাল কলার। এরকম অদ্ভুত বিড়াল জীবনে এই প্রথম দেখছে ওরা। এই জিনিস চাইছিল কেন লোকটা? কিশোরের প্রশ্ন। দেখে তো দামি কিছু মনে হয় না। হয়তো স্টাফ করা জানোয়ার সংগ্রহের বাতিক আছে, রবিন বলল। পছন্দের জিনিস জোগাড়ের জন্য চুরি করতেও দ্বিধা করে না অনেকে, কিন্তু তাই বলে স্টাফ করা বিড়াল? মাথা মুসা মানতে পারল না। তাও আবার কার্নিভালের শুটিং গ্যালারি থেকে? কত আর দাম ওটার বলো? দামের ব্যাপারে মাথা ঘামায় না ওরা, কিশোর বলল। কোটিপতি লোকও চুরি করে, কিন্তু আমাদের এই চোরটাকে সেরকম কেউ মনে হলো না। কে জানে, হয়তো হেরে গিয়ে জেদের বশেই করেছে লোকটা। হেরে গেলেও অবশ্য আমি করতাম না, তবে আমাকে ঠকানোর চেষ্টা করলে অন্য কথা। শুটিং গ্যালারিতে ঢুকলো ওরা। কাউন্টারের উপাস থেকে হেসে স্বাগত জানালো ওদেরকে সোনালি চুল ছেলেটা। কি সাংঘাতিক, চোরটাকে ধরেছে? জিজ্ঞেস করলো সে। পালিয়েছে, হাতের বেড়ালটা দেখালো মুসা। এটা ফেলে যার জিনিস তাকে ফিরিয়ে দিল সে। যাবে কোথায়? পুলিশ ধরে ফেলবে। বলতে বলতে রেগে গেল ছেলেটা। পাঁচটা হাঁসের মাত্র তিনটা ফেলেছে, অথচ বলে কিনা আমি ঠকিয়েছি। আবার হাসল সে। আমি রবি কনর, এই বুধ আমার। তোমরা কি এ লাইনের? চোখ মিটমিট করলো রবিন। মানে? ও বলতে চাইছে, কিশোর বুঝিয়ে দিল। আমরাও ওর মতো কার্নিভাল কিংবা সার্কাসের লোক কিনা। না রবি, আমরা অন্য কাজ করি, রকি বিচেই থাকি। আমি কিশোর পাশা, ও মুসা আমান, আর ও হলো রবিন মিলফোর্ড। তিনজনে একই স্কুলে একই ক্লাসে পড়ি, বন্ধু। খুব খুশি হলাম। তারপর গর্বিত ভঙ্গিতে যোগ করলো সোনালি চুল। আমি কিন্তু এ লাইনের ফুল অপারেটর, ব্যাংক কিংবা রাফনেক নই। কি বললো? কিশোরের দিকে চেয়ে ভুরু নাচালো মুসা। ভিন গ্রহের ভাষা? না, এই গ্রহেরই। ব্যাংক হলো কার্নিভালের শিক্ষানবিশ, আর রাফনেক শ্রমিক গোছের লোক। রবি, তোমার বয়সে ফুল অপারেটর হওয়া একটু অস্বাভাবিক না? এই কার্নিভালের মালিক আমার বাবা তো। বলেই বুঝলো বোকামি হয়ে গেছে। কথা ঘুরিয়ে ফেলল রবি। বাবা বলে, যে কোনো কার্নিভালে ফুল অপারেটরের কাজ চালাতে পারবো আমি। তা তোমরা খেলবে নাকি? পুরস্কার জিততে চাও? ওই কানা বিড়ালটা জিততে চাই আমি, মুসা বলল। বাহ, ভালো নাম দিয়ে ফেলেছ তো, কানা বিড়াল। হা হা হা। যাও না, দেখো চেষ্টা করে, কিশোর বলল মুসাকে। রবি, বিড়ালটা পুরস্কারের জন্যে তো? হাসলো রবি। নিশ্চয়, তবে 5 গুলিতে 5টা হাসি ফেলতে হবে। আমি নাম দিয়েছিলাম বাঁকা বিড়াল, কিন্তু কানা বিড়াল শুনতে ভাল লাগছে। ঠিক আছে, কানা বিড়ালই সই। ওটা ফার্স্ট প্রাইজ, জেতা কঠিন। তাও জিতে নিয়ে গেছে লোকে 4টে, আর মাত্র একটাই আছে। বেশ, পঞ্চমটা আমি জিতব, সদম্ভে ঘোষণা করল মুসা। এগিয়ে গিয়ে কাউন্টারের সঙ্গে শেকল দিয়ে বাঁধা রাইফেলটা তুলে নিল। দাঁড়াও দাঁড়াও, হাত নাড়ল রবি। প্রায় লাফ দিয়ে এসে দাঁড়ালো কাছে। 3। কি?
সচকিত হলো চকিত হলো মুসা। পয়সা। হেসে খাঁটি পেশাদারি ভঙ্গিতে হাত বাড়ালো রবি। আগে পয়সাটা দিয়ে নাও। এরকম করেই কথা বলো নাকি তুমি? রবিনও অবাক হয়েছে। পকেট থেকে পয়সা বের করে দিল মুসা। সেটা হাতে নিয়ে রবি বলল, বাবা বলে আমার রক্তেই রয়েছে কার্নিভল, জাত কার্নিভল ম্যান। রাইফেল কাঁধে ঠেকিয়ে নিশানা করল মুসা। সাবধানে টিপল টিগার। পড়ে গেল একটা খেলনা হাঁস। পরপর গুলি করে আরো দুটো ফেলে দিল। বাহ, ভালো হাত তো তোমার, হাততালি দিল রবি। সাবধান, এখনো দুটো বাকি। আবার গুলি করল মুসা। ফেলে দিল চতুর্থটা। আরে, মুসাকে লক্ষ্যভ্রষ্ট করার জন্যে বলল রবি। ঘাবড়ে দিয়ে তার হাত কাঁপিয়ে দিতে চায়। সত্যি, জাত কার্নিভল ম্যান, ভুল বলে না তার বাবা। সাংঘাতিক তো। তবে শেষটা ফেলা খুব কঠিন। ভালো মতো সই করো। রবির উদ্দেশ্য বুঝে কিশোর বলল, কাকে কি বলছো রবি? আফ্রিকায় সিংহ শিকারে যাওয়ার জন্য তৈরি হচ্ছ? উড়ন্ত ঘুঘু ফেলে দেয়। আর এ তো কিছুই না। মারো মুছা, ফেলে দাও। বিড়ালটা আমাদের দরকার। বুড়ো কুচকে তাকিয়ে আছে রবি। বুঝতে পারছে বিফল হয়েছে সে। স্থির হয়ে আছে মুসার হাত। রাইফেল ধরা আঙুলগুলো নিথর। টিগারে আলতো চাপ। পড়ে গেল পঞ্চম হাঁসটাও। জিতেছি, চেঁচিয়ে উঠল মুসা। গলা কাঁপছে। ভেতরে ভেতরে প্রচণ্ড উত্তেজিত। গুলি করার সময় অনেক কষ্টে চেপে রেখেছিল। দারুণ দেখিয়েছ মুসা। গোয়েন্দা সহকারে পিঠ চাপড়ে দিল রবি। চমৎকার নিশানা। বিড়ালটা তার হাতে দিতে দিতে বলল, এই নাও, ফার্স্ট প্রাইজ শেষ। নতুন কোনো পুরস্কারের ব্যবস্থা করতে হবে। অ্যান্টিক কয়েকটা ছুরি আছে, ওয়েস্টার্ন কাউবয়রা ব্যবহার করত। চোখ চকচক করে উঠল কিশোরের। ছুরি তার খুব পছন্দ। ওয়েস্টার্ন কাউবয়দের জিনিস শুনে লোভ সামলাতে পারল না। তাড়াতাড়ি পয়সা বের করে দিল রবির হাতে। রাইফেল তুলে নিল। পাঁচটা ফেলতে হবে কিন্তু, মনে করিয়ে দিল রবি। পরপর দুটো হাঁস ফেলল কিশোর। পরের তিনটে মিস করল। একেবারে বেশি সুযোগ দেওয়ার নিয়ম নেই। মুখ কালো করে সরে দাঁড়ালো সে। আমি দেখি তো। রবিন এগিয়ে এলো। পয়সা দিয়ে রাইফেল তুলে নিল। ছুরিটা পেলে কিশোরকে উপহার দেবে। সেও দুটোর বেশি ফেলতে পারল না। ইতিমধ্যে জমে উঠছে কার্নিভল। ভিড় বাড়ছে। শুটিং গ্যালারিতেও বেশ লোক জমেছে। তিন গোয়েন্দাকে অনুরোধ করল রবি, তোমরা একটু থাকবে এখানে? আমি চট করে গিয়ে ছুরিগুলো নিয়ে আসি। এই কাছেই আছে। তিনজনকেই থাকতে হবে, মুসা বলল। কেন, আসতে চাও? বেশ, এসো। ইচ্ছে করলে আরও একজন আসতে পারো। এখানে একজন থাকলেই চলবে। রবিন, তুমি যাও, কিশোর বলল। আমি থাকি। গ্যালারির পেছনে দুই গোয়েন্দাকে নিয়ে এলো রবি। কার্নিভলের মূল এলাকার চেয়ে আলো এখানে কম। ছোট একটা ব্যাগেজ টেলার দাঁড় করিয়ে রাখা হয়েছে। কাছেই রাখি, কারণ জানালো রবি, চোরের ভয়। সুযোগ পেলেই এটা ওটা নিয়ে চলে যায়, তাই চোখে চোখে রাখতে হয়। ঢাকনা খুলে ভেতর থেকে একটা পোটলা বের করলো রবি। সেটা থেকে ছুরির বাক্স বের করে রবিনের হাতে দিল। ধরো, আমি ঢাকনা। হঠাৎ থেমে গেল সে। মুসার পেছনে তাকিয়ে আছে, চোখ বড় বড়। কি সাংঘাতিক। একদম চুপ, নড়বে না কেউ। ফিসফিসিয়ে বলল। ভুকুটি করল রবিন। বোকা বানানোর চেষ্টা করো না রবি, ওসব কার্নিভলের কায়দা। চুপ। রবির কণ্ঠে ভয় মেশানো উত্তেজনা। আস্তে, খুব আস্তে ঘোরো, কিং। স্থির হয়ে গেল দুই গোয়েন্দা। ঢোক গেল মুসা। ধীরে ধীরে ঘুরল দুজনেই। শুটিং গ্যালারির পরে আরেকটা বুথ। কোনো ধরনের খেলা দেখানোর জায়গা। কার্নিভলে ঢোকার মূল গলিপথ থেকে দেখা যায় না ওই বুথের পেছনটা। মাঝে ঘাসে ঢাকা এক টুকরো খোলা জায়গা।
সেখানে ছেলেদের কাছ থেকে বড় জোর 20 ফুট দূরে দাঁড়িয়ে আছে কালো কেশরওয়ালা এক মস্ত সিংহ। 4 শুটিং গ্যালারির দিকে পিছিয়ে যাও, নিচু গলায় বলল রবি। তাড়াহুড়ো করবে না, বুনো নয় কিং, পোষা, ট্রেনিং পাওয়া, কিন্তু চমকে গেলে বিপদ বাধাবে। বুধে ঢুকতে পারলেই আমরা নিরাপদ। ফোন আছে ওখানে, সাহায্য চাইতে পারবো। ছেলেরা ছাড়া আর কারো চোখে পড়েনি এখনো সিংহটা। জল জলে হলুদ চোখ, হা করে বিকট হলদে দাঁত দেখালো, ঝাঁকি দিল রোমস কালো লেজের ডগা। না রবি, মুসার কণ্ঠ কাঁপছে। রাস্তার দিকে চলে যেতে পারে সিংহটা তখন, কিন্তু আর কি করব? মার্কাস ছাড়া সামলাতে পারবে না ওকে। সিংহের চোখে চোখ রাখলো মুসা, ফিসফিসিয়ে বলল, তুমি রবিনকে নিয়ে চলে যাও। জানোয়ার সামলানোর অভিজ্ঞতা আছে আমার, দেখি চেষ্টা করে। তুমি গিয়ে মার্কাসকে পাঠাও। মুসা, বন্ধুকে বিপদের ফেলে যেতে চাইছে না রবিন। তার কণ্ঠ শুনে মৃদু গর্জন করে উঠল সিংহটা। জলদি যাও, ফিসফিসিয়ে জরুরি কণ্ঠে বলল মুসা। তাকিয়ে আছে সিংহের দিকে। পিছাতে শুরু করলো রবিন আর রবি। ওদের দিকে চেয়ে এক কদম আগে বাড়ল সিংহ। খাঁচা থেকে বেরিয়ে দ্বিধায় পড়ে গেছে, অস্বস্তিতেও অস্বস্তিতেও বোধ হয়। শান্ত দীর্ঘ কণ্ঠে আদেশ দিল মুসা, থামো কিং, শুয়ে পড়ো। চট করে ফিরে তাকালো সিংহ, পা বাড়াতে গিয়ে থেমে গেল। হলুদ চোখে সতর্কতা। এই তো লক্ষ্মী ছেলে, লক্ষ্মী কিং। ধীরে ধীরে লেজ দোলাচ্ছে সিংহ। অচেনা একটা ছেলের মুখে নিজের নাম আর আদেশ শুনে অবাক হয়েছে যেন। কোনো দিকেই তাকালো না মুসা। ক্ষণিকের জন্যেও চোখ সরালো না সিংহের চোখ থেকে। আবার বলল, শুয়ে পড়ো কিং। এক মুহূর্ত বিরতি দিয়ে গলা সামান্য চড়িয়ে শেষবার আদেশ দিল, কিং, কথা শোনো। চাবুকের মতো লেজ আছড়ালো সিংহ। আশেপাশে তাকিয়ে কি যেন বোঝার চেষ্টা করলো, তারপর ধপ করে গড়িয়ে পড়ল ঘাসের উপর। বিশাল মাথা তুলে বেড়ালের মতো তাকালো মুসার দিকে। ঘর শুরু করবে বুঝি এখনই? গুড কিং। হঠাৎ পেছনে কথা শোনা গেল। লম্বা পায়ে মুসার পাশ দিয়ে সিংহের দিকে এগিয়ে গেল মার্কাস। হাতে একটা বেত আর একটা শেকল। মোলায়েম গলায় কথা বলতে বলতে যাচ্ছে। খানিক আগে মুসা যেরকম করে বলেছিল। বিন্দুমাত্র দ্বিধা না করে কেশরে ঢাকা মোটা গলাটায় শেকল পরিয়ে দিল। তারপর টানতে টানতে নিয়ে চলল খাসার দিকে। সিংহটাও প্রতিবাদ করল না। শান্ত সুবোধ প্রভুভক্ত কুকুরের মতো চলেছে পিছে পিছে। ঢোক গিলল মুসা। উত্তেজনা প্রশমিত হতেই ফ্যাকাশে হয়ে গেল মুখ। বিড়বিড় করল, খাইছে। পাশে এসে দাঁড়ালো রবিন, কিশোর আর রবি। দারুণ দেখিয়েছ, রবি বলল। সত্যি দারুণ সেকেন্ড। এভাবে উচ্ছ্বসিত প্রশংসা সাধারণত করে না গোয়েন্দা প্রধান। লোকের দোষী বেশি দেখে আর খুঁতখুত করে। কিং যে ছুটেছে কেউ জানে না। একটা দুর্ঘটনা বাঁচিয়েছ। এত প্রশংসায় লজ্জা পেল মুসা। জবাব দেওয়ার আগেই দেখল ফিরে আসছে মার্কাস দা হারকিউলিস। কাছে এসে শক্ত করে চেপে ধরল মুসার কাঁধ। খুবই সাহসী তুমি, ইয়াং ম্যান। বলা যায় দুঃসাহসী দেখিয়ে ফেলেছ। এমনিতে কিং শান্ত, কিন্তু লোকে ভয় পেয়ে হইচই শুরু করলে ঘাবড়ে যেত সে। বিপদ ঘটত। আরো অস্বস্তিতে পড়ল মুসা। কোনো মতে হাসল। আমি জানতাম স্যার ও পোষা, নইলে কখন ভাগতাম। তবু আমি বলবো দুঃসাহস দেখিয়েছ। খাঁচার ভেতর সিংহ দেখেই কতজনে ভয় পেয়ে যায়।
তিন গোয়েন্দার দিকে চেয়ে চোখ নাচালো লায়ন টেনার। কিং এর খেলা দেখবে? দেখাবেন? উৎসাহে প্রায় চেঁচিয়ে উঠল মুসা। কখন? কয়েক মিনিট কয়েক মিনিটের মধ্যেই খেলা শুরু হবে। নিজের তাঁবুতে ফিরে চলল মার্কাস। ওখানে আরো কিছুক্ষণ কাটিয়ে রবি ফিরে গেল তার নিজের বুদে। শুটিং গ্যালারিতে তখন রীতিমতো ভিড় জমেছে। সিংহের খেলা যে তাঁবুতে দেখানো হবে সেদিকে রওনা হলো তিন গোয়েন্দা। পথে দেখা গেল দর্শক জমিয়ে ফেলেছে দুই ভার। একজন বেটে মোটা, আরেকজন লম্বা পাতলা নাক, বিষণ্ণ চেহারা, সাদা রং মেখে আরো বিষণ্ণ করে ফেলেছে। ভবঘুরে সেজেছে সে। ঢোলা প্যান্টের পায়ের কাছটা বেঁধেছে দড়ি দিয়ে। তার সঙ্গী হাসি খুশি। নানা রকম শারীরিক কসরত দেখাচ্ছে। ডিমে তা দেয়া মুরগির মতো বিচিত্র শব্দ করছে গলা দিয়ে। বিষণ্ণ চোখে সঙ্গীর খেলা দেখছে লম্বা ভার। তাকে অনুসরণের চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। করুণ করে ফেলছে চেহারা। আবার চেষ্টা করছে, আবার বিফল হচ্ছে। বিষণ্ণ থেকে বিষণ্ণতর হয়ে যাচ্ছে চেহারা। তার এই কাণ্ড দেখে দর্শকরা হেসে অস্থির। শেষে কঠিন এক খেলা দেখাতে গিয়ে ইচ্ছে করেই ব্যর্থ হয়ে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ল বেটে ভার। অবশেষে হাসি ফুটল লম্বার মুখে। চমৎকার চমৎকার অভিনয়, কিশোর বলল। সে নিজে ভালো অভিনেতা। 3 বছর বয়সেই অভিনয় করেছে টেলিভিশনে। ফলে কারো ভালো অভিনয় দেখলে ভালো লাগে তার। সিংহের তাঁবুর দিকে চলল আবার ওরা। তাঁবুর এধারে পর্দা দিয়ে আলাদা করা, এপাশে দর্শকদের দাঁড়ানোর জায়গা। বড় একটা খাঁচা, মাঝে শিকলে আলগা বেড়া দিয়ে আলাদা করা। মাঝে শিকের আলগা বেড়া দিয়ে আলাদা করা। ভেতরে সেই গামলা দুটো। পাশা সার্ভিস ইয়ার্ড থেকে রং করে আনা হয়েছে যেগুলো। খাঁচার ছাদ থেকে ঝুলছে একটা ট্রাপিজ। ছেলেরা তাঁবুতে ঢোকার পরপরই পর্দার ওপাশ থেকে বেরিয়ে এলো মার্কাস। দর্শকদের উদ্দেশ্যে বাউ করে গিয়ে খাঁচায় ঢুকলো। মাঝের বেড়াটা সরিয়ে দিয়ে ইঙ্গিতে ডাকলো। ভয়ঙ্কর বুনো গর্জন করতে করতে খাঁচার এধারে চলে এলো কিং। চক্করে দিতে লাগলো খাঁচার স্বল্প পরিসরে। চোখ মুখ পাকিয়ে এসে থাবা মেরে মার্কাসকে ধরার চেষ্টা করতে লাগলো। হাসলো ছেলেরা। বুঝতে পারছে সিংহটাও অভিনয় করছে টেনারের সঙ্গে। লাফালো, গড়াগড়ি দিল, নাচের ভঙ্গিতে পা ফেললো, ডিগবাজি খেলো। সবশেষে লাফিয়ে উঠল ঝুলন্ত ট্রাপিজে। চোখ কপালে তুলে দিল দর্শকদের। আরে বাপরে, মুসা বলল। কত কি করছে! আমি তো শুধু ওকে শুইয়েছি। খুব ভালো খেলা দেখাচ্ছে, তাই না কিশোর? বলে পাশে দাঁড়ানো কিশোরকে কনই কনই দিয়ে গুঁতো মারতে গেল রবিন। কাত হয়ে গেল এক পাশে। কারো গায়ে লাগলো না তার কনই। কিশোর নেই ওখানে। গেল কই? খোঁজো, খোঁজো। গোয়েন্দা প্রধানের দেখা মিলল সিংহের খাঁচার পেছনে। কখন গেছে ওখানে খেয়ালই করেনি দুই সহকারী। এখানে কি কিশোর? জানতে চাইল রবিন। মুখে কিছু না বলে আঙুল তুলে টেলারটা দেখালো কিশোর। তাঁবুর ভেতরেই থাকে ওটা, পর্দার অন্য পাশে। সিংহের ঘর। খেলা দেখানোর সময় খাঁচায় ঢোকে সিংহটা, অন্য সময় থাকে টেলারটাতে। টেলার আর খাঁচা একসঙ্গে যুক্ত। মাঝে শিকের বেড়া। বেড়া সরিয়ে দিলেই টেলার থেকে খাঁচায় চলে আসতে পারে ওটা। বাইরে দিয়ে আসার দরকার হয় না। টেলারের দরজায় বড় তালা লাগানো থাকে। কড়া দেখালো কিশোরকে। ভালো করে দেখো, বুঝবে। গম্ভীর কণ্ঠে বলল সে। জোর করে খোলা হয়েছে। ইচ্ছে করেই কেউ ছেড়ে দিয়েছিল কিংকে। 5
তখন থেকেই ভাবছিলাম বেরোলো কি করে সিংহটা, বলল কিশোর। তাঁবুতে ঢুকে মনে হলো যাই, দেখি না। দেখলাম, কিন্তু কথা হলো মার্কাসের অগোচরে কে ছাড়লো কিংকে। তালাটা তুলে দেখালো সে। এই দেখো, চাবির ফুটোর চারধারে আঁচড়ের দাগ, নতুন, বেশিক্ষণ হয়নি খুলেছে। তুমি শিওর কিশোর? বিশ্বাস হচ্ছে না। কিন্তু কিশোরের কথা অবিশ্বাসও করতে পারছে না রবিন। মাথা ঝাঁকালো কিশোর। কে করলো কাজটা? মুসার প্রশ্ন। তিনজনেই ভাবছে। এই সময় পর্দার ওপাশে জোর হাততালি শোনা গেল। খেলা শেষ। লাফাতে লাফাতে এসে টেলারে ঢুকলো কিং। উন্মাদের কাজ, রবিন বলল। সিংহটার দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছে কিশোর। উন্মাদ? আমার তা মনে হয় না। নিশ্চয় কোনো কারণ আছে। যেমন? মুসা জানতে চাইল। হতে পারে দর্শককে ভয় দেখিয়ে কার্নিভল করা, কিংবা সিংহ পাকড়াও করে হিরো সাজার ইচ্ছে, কিংবা লোকের নজর আরেক দিকে সরিয়ে দিয়ে ফাঁকতালে কোনো জরুরি কাজ সেরে ফেলা। কিন্তু তেমন তো কিছু ঘটেনি, মুসা বলল। হিরো সাজতেও আসেনি কেউ, বলল রবিন। আসার সময়ই হয়তো দেয়নি মুসা। অথবা যে কাজটা সারতে চেয়েছিল সেই লোক সেটার সুযোগ দেয়নি, থামিয়ে দিয়েছে সিংহটাকে। কার্নিভল বন্ধ করতে চাইবে কেন কেউ? নিজেকেই যেন প্রশ্ন করল রবিন। লোকের মারাত্মক ক্ষতি করে সিংহ ছেড়ে দেয়া ছাড়া কি আর উপায় ছিল? না? জানি না, বিড়বিড় করলো কিশোর। কে করেছে ভাবছো? কার্নিভলের কেউ, মনে হয়। একটা ব্যাপার লক্ষ্য করেছ? টেলারের কাছ থেকে বেশ দূরে চলে গিয়েছিল, যেন পথ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাকে সেখানে। মার্কাস? জবাবটা নিজেই দিয়ে দিল মুসা। না, সে নয়। তালা জোর করে খোলার দরকার হতো না তার। নিশ্চয় চাবি আছে। ধোঁকা দেওয়ার জন্যে করতে পারে। রবি গিয়ে বলার পর তবে তার টনক নড়ল। আরও আগে খোঁজ করলো না কেন সিংহটার? বিশেষ করে কয়েক মিনিট পরেই যখন খেলা দেখানোর কথা। জবাব খুঁজে পেল না দুই সহকারী। ভুকুটি করে কিশোর বলল আবার। সমস্যা হলো প্রায় কিছুই জানি না আমরা এখনো। কে, কেন করেছে আন্দাজি করতে পারছি না। তবে তবে কি? বাধা দিয়ে বলল মুসা। রহস্য মনে করছো নাকি এটাকে? তদন্ত করার কথা ভাবছো? হ্যাঁ, ভাবছি। শুরু করেই থেমে গেল সে। ঠোঁটে আঙুল রেখে কথা বলতে নিষেধ করলো। বুড়ো আঙুল নেড়ে দেখালো তাঁবুর পেছন দিকে। বিশাল একজন মানুষের ছায়া পড়েছে তাঁবুর দেয়ালে। চওড়া কাঁধ, কেমন হেলে রয়েছে মাথাটা। তাঁবুর গায়ে কান ঠেকিয়ে ভেতরের কথা শুনছে যেন। ছায়া দেখে মনে হয় না গায়ে কাপড় আছে। জলদি বেরো, ফিস ফিস করে বলল কিশোর। তাঁবুর পেছন দিয়ে পথ নেই, সামনে দিয়েই বেরোলো ওরা। ঘুরে তাড়াতাড়ি চলে এলো তাঁবুর এক কোণে। পেছনে কে আছে দেখার জন্যে। কেউ নেই। পালিয়েছে, রবিন বলল। এই সময় পেছনে শোনা গেল পায়ের শব্দ। এই যে, কানের কাছে গম গম করে উঠল ভারী কণ্ঠ। তোমরা এখানে কি করছো? চমকে উঠল তিনজনেই। ঢোক গিল মুসা। ফিরে তাকিয়ে দেখলো বিশালদেহী একজন মানুষ। কালো চোখ, কাঁধে ফেলা লম্বা ভারী একটা হাতুড়ি। আমরা, তোতলাতে শুরু করলো মুসা। রবি এসে দাঁড়ালো মানুষটার পেছনে। তিন গোয়েন্দাকে দেখে উজ্জ্বল হলো চোখ। বাবা খুঁজে পেল তাহলে তোমাদের? তোমার বাবা? আবার ঢোক গিল মুসা। হ্যাঁ খোকা, হাসি ফুটল তার মুখে। হাতুড়িটা নামিয়ে রাখলেন মাটিতে, হাতল ধরে রেখেছেন। ধন্যবাদ জানানোর জন্যে খুঁজছিলাম তোমাদের। কিংকে সামলে মহা অঘটন থেকে বাঁচিয়েছ। রাফনেকদের সাহায্য করছিলাম।
তাই তখন আমাকে খুঁজে পায়নি রবি। তোমাদেরকে পুরস্কার দিতে চাই বাবা, রবি বলল। পুরস্কারের কথায় কানা বিড়ালটার কথা মনে পড়ল মুসার। খাইছে আমার বিড়াল। দ্রুত চারপাশে তাকালো সে। বিড়ালটা খুঁজলো, নেই। বিড়াল? অবাক হলেন মিস্টার কনর। শুটিং গ্যালারিতে পুরস্কার পেয়েছিল বাবা, রবি জানালো। ফার্স্ট প্রাইজ। সিংহের তাঁবুতে ফেলে এসেছ হয়তো, মুসাকে বলল রবিন। কিন্তু তাঁবুতে তন্ন তন্ন করে খুঁজেও বিড়ালটা পাওয়া গেল না। শুটিং গ্যালারিতে চলল সবাই, সেখানেও নেই ওটা। এমনকি মুছা যেখানে কিংকে শুইয়েছে সেখানেও নেই। ছিল তো, কোথায় রেখেছে মনে করতে পারছে না মুসা। আমার হাতেই ছিল। সিংহটাকে যখন দেখলাম তখনও ছিল। ভয়ে হয়তো হাত থেকে ছেড়ে দিয়েছি, কেউ তুলে নিয়ে গেছে। নীরবে ভাবছিল কিশোর, করে আঙুল কামড়াচ্ছিল। দাঁতের ফাঁক থেকে সরিয়ে নিয়ে বলল, মনে করতে পারছো না? আস্তে মাথা নাড়ল মুসা। এত মন খারাপ করছো কেন? মিস্টার কনর বললেন, আরেকটা পুরস্কার দেব, বেড়ালের চেয়ে ভালো কিছু। আর চেপে রাখতে পারল না কিশোর, বলে ফেলল, মিস্টার কনর, আপনার কার্নিভলে কোনো গোলমাল চলছে? গোলমাল? কালো চোখের তারা স্থির নিবদ্ধ হলো কিশোরের উপর। কেন? এ কথা কেন? সিংহের তাঁবুতে আমরা কথা বলছিলাম। এই সময় তাঁবুর পেছনে একটা লোকের ছায়া দেখলাম। মনে হলো আমাদের কথা আড়ি পেতে শুনছে সে। তোমাদের কথা আড়ি পেতে শুনেছে? ভুরু কোচকালেন তিনি। তারপর হেসে উঠলেন, ভুল করেছ। কিং তোমাদের ঘাবড়ে দিয়েছে। ভয় পেলে হয় ওরকম, উল্টো পাল্টা দেখে লোকে, শোনে। জানি, বাধা দিয়ে বলল কিশোর, কিন্তু ব্যাপারটা আমাদের কল্পনা নয়। তিনজনেই দেখেছি। আর কিংও নিজে থেকে ছাড়া পায়নি। টেলারের দরজা খুলে দেয়া হয়েছিল। কে যেন ভাবলেন মিস্টার কারসন, এসো আমার টেলারে। শো দেখানোর জায়গা থেকে খানিক দূরে মাঠের মধ্যে পার্ক করা রয়েছে কার্নিভলের লোকদের ট্রাক, টেলার, কার। একটা ট্রাকের পেছনে লাগানো টেলারে থাকে বাপ ছেলে, মিস্টার কনর আর রবি। টেলারের ভেতরে দুটো ব্যাংক, কয়েকটা চেয়ার, একটা ডেস্ক, তাতে কাগজপত্র ছড়ানো, ছোট একটা আলমারি, বড় ঝুড়িতে নানা রকম বাতিল জিনিস, সেরা স্টাফ করা একটা কুকুর, একটা বিড়াল, কিছু ভাঙা পুতুল। বাতিল মাল কিনে সারিয়ে নিই আমি, গর্বের সঙ্গে বলল রবি। পরে পুরস্কার দিই। বসো, ছেলেদের বললেন কনর। সব খুলে বলো আমাকে। বলার তেমন কিছু নেই স্যার, কিশোর বলল। তবে কিংকে ছেড়ে দেয়া হয়েছে এটা ঠিক। জোর করে তালা খোলার চিহ্ন আছে। এমন ভাবে কথা বলছো যেন অভিজ্ঞ গোয়েন্দা, হাসলেন মিস্টার কনর। গোয়েন্দায় স্যার? পকেট থেকে 3 গোয়েন্দার কার্ড বের করে দিল কিশোর। অনেক জটিল রহস্যের সমাধান করেছি আমরা। কার্ডটা পড়ে মাথা দোলালেন কনর। ভালো, মজার হবি। ঠিক হবি নয় স্যার, আমরা সিরিয়াস, বলে পকেট থেকে বের করে দিল আরেকটা কাগজ। পুলিশ চিফ ইয়ান ফ্লেচারের দেয়া সার্টিফিকেট। সেটাও পড়লেন কনর। ও, আসল গোয়েন্দা বলেই মনে হচ্ছে। পুলিশ তো আর মিছে কথা বলবে না। সে যাই হোক ইয়াং ম্যান, এখানে কোনো কেস নেই তোমাদের জন্যে, কোনো রহস্য নেই। তুমি ভুল করেছ। কিশোর পাশা ভুল করে না স্যার, ঘোষণা করল রবিন। ওরকম জোর দিয়ে কিছু বলা যায় না, হেসে বললেন কনর। বলতে পারো, সাধারণত ভুল করে না। একেবারেই ভুল করে না এটা হতে পারে না, মানুষ মাত্রেই ভুল করে। কিন্তু বাবা, বলতে গিয়ে বাধা পেল রবি। কনর বললেন, থামো রবি, অনেক হয়েছে। ওসব কথা আর শুনতে চাই না। উঠে দাঁড়ালেন তিনি। কিশোর ভুল করেছে, তবে আমাদের অনেক উপকার করেছে ওরা। পুরস্কার একটা অবশ্যই দিতে হয়। কার্নিভালের
3টে ফ্রি পাস। 3টে কার্ড বের করে দিলেন 3 গোয়েন্দার হাতে। কি খুশি হয়েছ তো? নিশ্চয়, বলল বটে। হাসি দেখা গেল না গোয়েন্দা প্রধানের মুখে। আরে, দরজার দিকে হাত তুলে চেঁচিয়ে উঠল রবিন। সবাই তাকালো। পেছনের দরজার পর্দায় মস্ত ছায়া পড়েছে। লম্বা এলোমেলো চুল, চাপদাড়ি, পেশিবহুল চওড়া কাঁধ। ওই যে ছায়া। দাঁতের ফাঁক দিয়ে হিসিস শব্দ বেরোলো মশার। ডাকলেন কনর। ঘরে ঢুকলো একজন লোক। হাঁ করে তার দিকে তাকিয়ে রইল ছেলেরা। স্বাভাবিক উচ্চতা, কিন্তু দেখার মতো মাংসপেশি। ঠেলে ফুলে উঠেছে নগ্ন কাঁধের পেশি। পরনে কালো সোনালি রঙের আটো পাজামা গায়ের সঙ্গে মিশে রয়েছে। পায়ে চকচকে বুট। কালো অগোছালো চুলদাড়ি কেমন যেন বন্য করে তুলেছে চেহারাটাকে। ও আমাদের স্ট্রং ম্যান, পরিচয় করিয়ে দিলেন কনর। ওয়ালস কোহেন। একটা রহস্যের তাহলে সমাধান হয়ে গেল বয়েস। কার্নিভালে একজন মানুষ নানা রকম কাজ করে, কোহেনও ব্যতিক্রম নয়। সে আমাদের সিকিউরিটি ইনচার্জ। তোমাদের ঘোরাফেরা দেখে নিশ্চয় সন্দেহ হয়েছিল তার। চুপ করে গিয়ে দেখে এসেছে কি করছো। ঠিকই বলেছেন, স্বীকার করল কোহেন। মোটা ভারী গলা। মাথা ঝোঁকালেন কনর। তো ছেলেরা, কোহেনের সঙ্গে আমার জরুরি কথা আছে। রবিরও শুটিং গ্যালারিতে যাওয়া দরকার। তোমরা ঘোরো গিয়ে, যা ইচ্ছে দেখো। ফ্রি পাস আছে, কোথাও পয়সা দিতে হবে না। থ্যাংক ইউ স্যার, শান্ত কণ্ঠে বলল কিশোর। ইশারায় রবিন আর মুসাকে আসতে বলে পা বাড়ালো দরজার দিকে। বাইরে বেরিয়ে সোজা চলে এলো টেলারের পেছনে। কি করছো? রবিন জিজ্ঞেস করল। আমি শিওর কিছু একটা ঘটছে এখানে, নিচু গলায় বলল কিশোর। কোহেনকে সন্দেহ হচ্ছে আমার। প্রহরীর মতো লাগে না। এমনভাবে তাঁবুর কাছে আড়ি পেতেছিল যেন চোর। আর রবিও কিছু একটা বলতে যাচ্ছিল, তার বাবা থামিয়ে দিয়েছেন। কাজেই জানালার কাছে দাঁড়িয়ে শুনবো কি হচ্ছে। সরো, বলতে বলতেই দুজনকে ঠেলে আড়ালে নিয়ে এলো মোসা। টেলার থেকে নেমে দ্রুত গ্যালারির দিকে চলে গেল রবি। কোনো দিকে তাকালো না। পা টিপে টিপে জানালার কাছে এসে দাঁড়ালো ছেলেরা। কোহেনের ভারী গলা শোনা গেল। কিংও ছুটল। এরপর কি ঘটবে কনর? হয়তো শেষ পর্যন্ত বেতনই দিতে পারবেন না আমাদের। আগামী সপ্তাহেই বেতন পাবে। এত চিন্তা করো কেন? আপনাকে আর কি বলবো, জানেনই, কার্নিভালের লোকেরা কুসংস্কারে বিশ্বাসী। আজকের শো তেমন জমছে না, আরো অঘটন ঘটবে। কোহেন শোনো, তুমি। ভেতরে পায়ের শব্দ। ছেলেদের মাথার উপরে বন্ধ হয়ে গেল জানালা। আর কথা শোনা গেল না। দাঁড়িয়ে থেকে লাভ নেই, সরে চলে এলো 3 গোয়েন্দা। সত্যিই গন্ডগোল, বলে উঠল মুসা। কিন্তু আমরা কি করতে পারি? মিস্টার কনর আমাদের পাত্তাই দিলেন না। কিশোর চিন্তিত। রবিকেও কিছু বলতে দিল না। যাকে পাস আছে আমাদের, নজর রাখতে পারবো। রবিন, কাল লাইব্রেরিতে গিয়ে পত্রিকা ঘাটবে। দেখবে অন্যান্য শহরে কার্নিভালটা কেমন জমিয়ে এসেছে। গত কয়েকদিনের কাগজ দেখলেই চলবে। কাল ভাববো কি করা যায়।